মহাকাশ যাত্রাকে একবিংশ শতাব্দীর অন্যতম ঝুঁকিপূর্ণ অভিযান হিসেবে দাবি করা হয়ে থাকে। একটি মহাকাশযান তৈরি এবং সেটিকে লঞ্চিং করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হয়। একই সাথে অ্যাস্ট্রোনটদের ট্রেনিং, রকেট তৈরি এবং জ্বালানির খরচটাও প্রচুর পরিমাণে অর্থের ব্যবহার হয়। এছাড়া বিভিন্ন রকমের আরও ঝুঁকি তো রয়েই গেছে। মহাকাশ অভিযান নিয়ে অনেক ব্যর্থতার গল্প রয়েছে। প্রচুর অর্থ খরচ করেও সফলতার মুখ দেখতে পায়নি অনেক বড় বড় মিশন, কিন্তু মানুষ থেমে নেই। কিন্তু এই যাত্রাকে আরো বিপদমুক্ত করার প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে। একদিন আমাদের মতো সাধারণ মানুষও যেতে পারবে মহাকাশ যাত্রা করে, তার জন্য পুরোদমে গবেষণা চলছে। এইরকম বহু গবেষণার মধ্যে অন্যতম হলো স্পেস এলিভেটর। স্পেস এলিভেটর বলতে আক্ষরিক অর্থে মহাকাশ যাত্রার লিফটের কথা বলা হয়েছে। এটিকে বৈজ্ঞানিক গল্প কাহিনীর মতো শোনালেও বাস্তবে এটি নিয়ে গবেষণা চলছে। আর এই গবেষণা একেবারেই যে নতুন সেটাও নয়। প্রায় 23 বছর আগে থেকে মানুষ এই ধরনের বস্তু নির্মাণ করার পরিকল্পনা করছে। স্পেস এলিভেটর বলতে আধ্যাত্মিকভাবে তেতার বা লম্বা বর্ধনশীল শিকলকে বোঝানো হয়েছে। পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হবে। স্পেস এলিভেটর এমন একটি কাঠামো যার কেন্দ্র পৃথিবী পৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার উপরে জিও স্টেশনে অরবিটে অবস্থান করবে। এখানে জিও স্টেশন অরবিট হলো সেই বৃত্তাকার কক্ষপথ। তার পর্যায়কাল 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবীর পর্যায়কালের সমান। বর্তমানে মহাকাশ যাত্রা একমাত্র রাস্তা রকেট হলেও এলিভেটরের মাধ্যমে এই যাত্রার খরচ অনেকটাই কম আর নিরাপদ করা সম্ভব হবে। স্পেস এলিভেটর সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় 1895 সালে। রাশিয়ান বিজ্ঞানী কনস্টান্টিন ছিলকোস্কি প্রথমে এটা সম্পর্কে কল্পনা করেছিলেন। মূলত বেচের আইফেল টাওয়ার থেকে তিনি ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি ভেবেছিলেন এমনকি কোনো লিফট তৈরি করা যায়। ক্যাথোড থাকবে জিও স্টেশন অরবিট এবং তা ভূপৃষ্ঠ টাওয়ারের সাথে যুক্ত হবে। তখনকার সময় এই তথ্য কল্পনা করাটাও অনেকটা বোকামি মনে হতো, কারণ এমন একটি বস্তু তৈরি করতে যে মজবুত পরিকাঠামো প্রয়োজন, যা শুধুমাত্র গল্প বিজ্ঞানে সম্ভব ছিল। 1960 সালে আরেকজন রাশিয়ান বিজ্ঞানী জোরিয়ার সুতভ স্পেস এলিভেটর নিয়ে তার আধুনিক ধারণাকে লিখিত আকারে প্রকাশ করেন। তার মাধ্যমে স্পেস এলিভেটর নিয়ে গবেষণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরবর্তীতে বিজ্ঞান আর প্রযুক্তি আরো অগ্রগতির সাথে সাথে এই গবেষণার নতুন নতুন উন্মোচনা তৈরি হতে থাকে। ইন্টারন্যাশনাল স্পেস এলিভেটর কনসোর্টিয়াম, এটাকে সংক্ষেপে ISEC নামেও জানা যায়। এই আন্তর্জাতিক সংস্থা বিগত 6 দশক ধরে এই এলিভেটর তৈরি সংক্রান্ত নানা রকম সম্মেলনের আয়োজন করে আসছে। প্রকৌশলী ও বিজ্ঞানীদের সমন্বয়ে তৈরি এসবে নানা ধরনের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এমন একটি প্রজেক্টকে সফল করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি ও প্রচুর গবেষণা। কারণ যে এলিভেটর তৈরির পরিকল্পনা করা হয়েছে তার উচ্চতা হবে প্রায় 1 লক্ষ কিলোমিটার। এই উচ্চতায় পৃথিবীর পাথের থেকে 2 গুণ বেশি। কাজে এলিভেটরকে ভূপৃষ্ঠে নিজের ওজনকে সামলাতে হবে। আর এই জন্য এলিভেটরের উপাদান এমন কোনো পদার্থ দিয়ে তৈরি করতে হবে যার ভর তুলনামূলক অনেকটাই কম, কিন্তু শক্তি অনেক বেশি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে গবেষকদের মনের আশা সঞ্চয় করতে থাকে, আর এই আশার আলো বয়ে আনলো ন্যানো প্রযুক্তি। বর্তমান গবেষকরা মনে করছেন স্পেস এলিভেটর যাত্রার পথের উপাদান হিসেবে কার্বন ন্যানোটিউব ব্যবহার করা যেতে পারে। এই কার্বন ন্যানোটিউব অত্যন্ত হালকা এবং নমনীয়, অপরদিকে সাধারণ স্টিলের তুলনায় 200 গুণ বেশি শক্তিশালী। কাজে এই উপাদানের ব্যবহারের মাধ্যমে পুরো এলিভেটর ওজন অনেকটা কমিয়ে আনা যাবে। যাতায়াতের পথে তার বা তেতার প্রতিবন্ধকতা দূর হবার পর যেটি আসে তা হলো টানা কাঠামো, অর্থাৎ এত বড় একটি স্থাপনা ভেঙে না পড়ে কিভাবে এক জায়গাতে স্থির থাকবে। তার সমাধানে একটি স্পেস এলিভেটর মূলত কার্বন ন্যানো টিউবে তৈরি নমনীয় টাওয়ার, যার উপরে কোনো অবিশ্বাস্য ফল কাজ করবে না। টাওয়ারের এক অংশ হবে ভূপৃষ্ঠ এবং অপর অংশ যুক্ত হবে ভারী বস্তু। এই ভারী বস্তুর উপস্থিতির কারণে তৈরি হবে কেন্দ্রমুখী বল। ভারী বস্তুকে এমন ভাবে স্থাপন করা হবে যাতে এর ফলে সৃষ্টি বল অবিশ্বাস্য বলের তুলনায় সামান্য বেশি হয়। এতে করে টাওয়ারটি স্থিতিশীল থাকবে এবং ভেঙে পড়ার ঝুঁকি থাকবে না। মূলত কেন্দ্রমুখী বল অবিশ্বাস্য বলের চেয়ে বেশি। এই টাওয়ারটি জিও স্টেশনে অরবিটে অবস্থান করায় তা এক জায়গায় স্থির থাকবে, পৃথিবীর উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ করবে না। স্পেস এলিভেটরের জন্য আরেকটি বড়
ঝুঁকি হলো কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশের আবর্জনা। যেহেতু এলিভেটর যাতায়াত স্থির থাকবে, সেহেতু অতিশীল আবর্জনা ও উপগ্রহের সাথে প্রচন্ড বেগে সংগতির সম্ভাবনা থেকেই যায়। আর এই সংঘর্ষের কারণে এলিভেটর তার ছিঁড়ে যেতে পারে। এই সমস্যাটি নিয়ে বিশেষভাবে আলোকপাত করেছেন মার্কিন বিজ্ঞানী জেরোম পিয়ারসন। তার মতে স্পেস এক্স, নাসা অন্যান্য সংস্থাগুলো যে হারে কৃত্রিম উপগ্রহ তৈরি করছে তা স্পেস এলিভেটরের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে। এই স্পেস এলিভেটরের সাথে কোনো সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা আগে থেকে নিতে হবে। জাপানি বিখ্যাত নির্মাণ সংস্থা ওবায়াশি কর্পোরেশন ঘোষণা দিলেন 2050 সালের মধ্যে এই বস্তুটি নির্মাণ করবেন। আবার চীন 2045 সালের মধ্যে এমন একটি এলিভেটর তৈরি করতে চান। এই কাজের সাথে জড়িত অনেক প্রকৌশলী ও বিজ্ঞানী এটা বিশ্বাস করেন। তারা তাদের জীবনকালে এমন একটি স্পেস এলিভেটর দেখতে পারবেন। এই শতাব্দীর মাঝে হয়তো মহাকাশে যাওয়ার জন্য বিকল্প রাস্তাটি তৈরি হয়ে যাবে। এখন আনুষ্ঠানিকভাবে স্পেস এলিভেটর তৈরি শুরু হবে। এখন সেটা মানব ইতিহাসের সবচেয়ে বড় একটি ইঞ্জিনিয়ারিং প্রকল্প হবে। এমন একটি প্রকল্পের পিছনে আনুমানিক 10 বিলিয়ন খরচ হতে পারে। তবে বলে রাখা ভালো যে এখনো পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ইঞ্জিনিয়ারিং প্রকল্প হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটি তৈরি করতে বিভিন্ন দেশের উদ্যোগ হয়। 150 বিলিয়ন ডলার খরচ হয়েছিল। সেই তুলনাতে স্পেস এলিভেটরের খরচ তুলনামূলক অনেক কম। খরচের দিক দিয়ে কম হলেও এই স্পেস এলিভেটর তৈরির পিছনে অনেক ঝুঁকি রয়েছে। আকারে অনেক বড় হওয়ায় এই নির্মাণটুকুর কাজ শেষ হতেও অনেক দেরি হতে পারে। নির্মাণ খরচ বাদ দিলে রক্ষণাবেক্ষণের খরচ এবং সেটিস্ট কর্মীদের খরচও রয়েছে। তবে এই উদ্যোগ হাতে নিলেই মহাকাশ যাত্রা অনেক গুণে সহজ হয়ে যাবে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে কোনো জনতাকে স্থাপন করতে হলে প্রতি পাউন্ডের জন্য 3,500 মার্কিন ডলার খরচ করতে হয়। স্পেস এলিভেটর চালু হলে এই খরচের প্রতি পাউন্ড দাঁড়াবে $25। এমনটাই দাবি করছে ISS এর সভাপতি পেটার শন। এছাড়া রকেট যাত্রা অনেকটাই ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। এতে যাতায়াতের জন্য মহাকাশচারীদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রয়োজন হয়। এছাড়া রকেটে একটি বিরাট অংশ গন্তব্যে পৌঁছানোর আগে মহাশূন্য ফেলে দেওয়া হয়। এই অংশ অবশেষে আবর্জনা হিসেবে মহাশূন্যে ভাসতে থাকে। আবার রকেট জ্বালানির পিছনে একটি বিরাট অংশ খরচ হয়ে থাকে এবং ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর। কাজেই স্পেস এলিভেটর তৈরি হলে রকেটের নেতিবাচক দিক থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। সেই সাথে সাধারণ মানুষেরও মহাকাশ ভ্রমণের ইচ্ছা পূরণ হবে। স্পেস এলিভেটর কিভাবে কাজ করবে এটাকে ছোট একটি উদাহরণ দিয়ে বোঝা সম্ভব। আপনি ইউ দেখেছেন হয়তো, ছোটবেলায় এই খেলনা দিয়ে খেলেছেন। কি হয় যখন এটাকে আমরা গোল গোল ঘোরাতে থাকি? এটা নিজের স্থানে স্থির থেকে একটি সার্কেলে ঘুরে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই টেকনিককে অবলম্বন করা হবে স্পেস এলিভেটরের ক্ষেত্রেও। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং কি বন্ধু ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়।